কিছু ভয়, কিছু রহস্য নিয়ে সাজানো অলৌকিকের আজকের নিবেদন একটি হাড় হিম করা ভৌতিক গল্প, পিশাচির বন্ধু। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরিনা, রূপা, পূজা এবং আমি দিগন্ত। গল্পটি শুনবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, পিশাচির বন্ধু। এই জায়গাটা মারাত্মক ঠান্ডা আর ভীষণ অন্ধকার। এখানে আমাকে কে ফেলে রেখে গেল? আমার জ্ঞান ফিরতেই তড়াক করে লাফিয়ে উঠে বসতে গেলাম, কিন্তু পারলাম না। আমি চমকে দেখলাম আমার বাঁ হাতটা নেই। আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ পেলাম না। ভয়ে আমি কাঁদতে শুরু করলাম। আমার এরকম স্লিপ প্যারালাইসিস হয় আমি জানি। আমাকেই এই যুদ্ধটা থেকে বেরিয়ে আসতে হবে, নইলে আমার দম আটকে যাবে। তার মধ্যে শুনলাম কার একটা পায়ের আওয়াজ। একটু একটু করে এদিকে ঘনিয়ে আসছে আওয়াজটা, আস্তে আস্তে কাছে, আরো কাছে চলে এলো সেই শব্দটা। আচমকা হুট করে একটা দরজা খোলার শব্দ হলো, আর আমার ঘরটা আলোয় ভরে গেল। হঠাৎ মুখের সামনে এত আলো দেখে আমি ভীষণ অস্বস্তিতে পড়লাম। বুজে এলো চোখ। একটু পরে ধাতস্থ হয়ে চোখ মেললাম। দেখি আমার সামনে ঝিমলি বসে। ঝিমলি? ও এখানে কি করছে? আমি দেখলাম ও কিন্তু আমার দিকে দেখছে না। হাতে একটা বাটিতে কি বেশ একটা নিয়ে চামচ করে খাচ্ছে। হঠাৎ খাওয়া থামিয়ে, খুব কষ্ট হচ্ছে না তোর? সে তো হবেই, তোর একটা হাত কেটে নিয়েছি যে। তবে হাত দিয়ে খুব ভালো একটা রান্না করেছি, সেটাই খাচ্ছি এখন। খাবি? বলে আমার দিকে বাটিটা এগিয়ে দিল। ঝিমলির ওপর আমার খুব রাগ হয়েছে। ও মনে হয় আজকাল নতুন বন্ধু পাতাচ্ছে, তার জন্য আমাকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না। বেশ, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমিও খুব একগুঁয়ে। আমি আর কাল থেকে আমার টিফিন ওকে শেয়ার করব না। গ্রিটিংস কার্ড, চাবি রিং, শোপিস কত কি দিয়েছি আমি, আর কিছুই দেব না। স্কুলে 6 মাস আগে যখন ঝিমলি প্রথম ভর্তি হয়েছিল, প্রথম থেকেই কেমন যেন একটা চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। একটা অদ্ভুত ভয় যেন ওকে জাপটে থাকতো সব সময়। সবাই ওকে নিয়ে মজা করত, কেউ ওর বন্ধু হতে চাইতো না। আমি তাই নিজে থেকেই ওর কাছে গিয়ে ওর সাথে সই পাতাই। প্রথম প্রথম আমার থেকেও দূরে পালাতো, কিন্তু তবু রোজ টিফিনে ওর জন্য খাবার নিয়ে গিয়ে ওর মুখের সামনে বসে থাকতাম। প্রথম প্রথম মানা করত, মুখের সামনে থেকে উঠে চলে যেত, কিন্তু আমিও নাছোড়বান্দা। আমি প্রতিদিনই আমার ভাগের টিফিনটা ওর মুখের সামনে নিয়ে ধরতাম। আমার ভালোবাসার কাছে একদিন ও নদী শিকার করতে বাধ্য হলো। তারপর আস্তে আস্তে সমস্ত ভয়ের বাধা কাটিয়ে আমার কাছেও ও খুব সহজ হয়ে উঠল। অন্যদের সাথে তখনও সেই
একই রকম ব্যবহার করলেও আমার সাথে কথা বলতে বলতে কিন্তু খিলখিলিয়ে হাসত। খুব মজা করতাম আমরা, টিফিন টাইমে উনো খেলতাম। এরকম করেই তো ক্লাস 7-এর অর্ধেকটাই চলে গেল। কিন্তু এই মাসের শুরু থেকেই দেখছি ও কেন জানি আমার কাজ ঘেঁষতে চাইছে না। এসব ভাবতে ভাবতেই তিতলি বলে পিছন থেকে আমায় জড়িয়ে ধরল কেউ। বুঝেছি এটা সেই পাজিটাই। ও ভুলেই গেছি, আমার তো নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম তিতলি রায়চৌধুরী। যা তো যা, কথা বলবো না। এখন নতুন বন্ধু পেয়ে আমাকে ভুলে যাচ্ছিস তাই তো? আমি আমার কপট অভিমানের ডালা খুলে বসি ঝিমলির সামনে। তোর মনে হয় এমন কোনো নতুন বন্ধু হতে পারে যার জন্য তোকে আমি পাত্তা দেব না? মনে রাখবি, এই দুনিয়ায় আমি সব থেকে তোকেই ভালোবাসি। দেখব বিয়ের পরেও ভালোবাসা কোথায় থাকে। আমার অভিমান তখন অনেকটাই কমে এসেছে। থাকবো রে থাকবো, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। বলতে বলতে খিলখিলিয়ে হেসে ওঠে ও। হাসি থামলে ও আমার কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলে, শোন, ঘন্টা পড়ে গেছে, এখনই ক্লাস শুরু হবে, তাই আর বেশি কথা বলতে পারবো না। আজকে তো শনিবার, তোর টিউশন থাকে না, আমারও নেই। স্কুল ছুটির পরে দাঁড়াবি, একটা জায়গায় যাব। হাঁটতে হাঁটতে ঝিলের ধারের কাছে এসেছি। কোথায় যে আদৌ নিয়ে যেতে চাই কে জানে। আমাদের এই দিনেগঞ্জটা আদতে এত বড় জায়গা তা ঝিমলির সাথে বেরিয়ে আমি বুঝেছি। আমার বাড়িতে কেউ জানে না এসব কথা, যে আমরা প্রায়শই দুজন মিলে ইদানিং বিকেলবেলা ক্লাস ছুটির পর ঘুরতে যাই। কিন্তু আমার বাড়িতে ঝিমলিকে খুব বিশ্বাস করে। হাঁটতে হাঁটতে ঝিমলি একটা দোতলা বাড়ির সামনে আমায় নিয়ে এলো। তারপর একটা মিষ্টি হাসি নিয়ে আমার দিকে তাকালো। তারপর বলল, চল। চল মানে? কোথায় যাব? আমি সত্যি এবার অবাক হলাম। বলা নেই কওয়া নেই, কোথায় যাব? এই তো এবার এটার ভিতরে ঢুকবো। ঝিমলি প্রায় আমার বাঁ হাতটা টেনে নিজের বগল দাবা করে নিয়েছে। এই কার না কার বাড়িতে আমাকে নিয়ে এসেছিস? আমি চিনি না, কিছু না, আমি যাব না, ভাগ, তুই যা। কিন্তু ঝিমলি শুনল না। সে প্রায় টানতে টানতেই আমাকে নিয়ে গেল বাড়িটার সদর দরজায়। দরজায় কলিং বেলে চাপ দিতেই, আসছি বলে ভিতর থেকে আওয়াজ এলো। একটু বাদে ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। আমাকে দেখে মিষ্টি করে হেসে বললেন, তুমি তিতলি তো? আমি তোমায় চিনি, আমি তোমার বেস্ট ফ্রেন্ড ঝিমলির মাসি হই। আমার গালে হাত দিয়ে একটা চুমু খেলেন। আমি ক্যাবলার মতো উত্তর দিলাম, কিন্তু ও তো কোনোদিনও তোমার কথা আমাকে বলেনি। দেখলাম ওরা দুজনেই একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর ঝিমলি বলল, আরে আজকে তো বললাম, এটাই সারপ্রাইজ ছিল, চল উপরে চল। বলে চোখ টিপে আমাকে চুপ করতে বলে আমার হাত ধরে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে উপরের ঘরে নিয়ে চলে গেল। আমি সিঁড়িতে উঠতে উঠতে ঝিমলির কানে কানে বললাম, দেখ, বেশিক্ষণ বসবো না কিন্তু, ওদিকে মা জানে না, জানতে পারলে কিন্তু আমার পিঠের ছাল তুলবে। উফ, তোকে ঠিক 6টার মধ্যে আমি তোর বাড়িতে পৌঁছে দেব, তুই এখন চল তো। ঝিমলির যেন কোনো ভ্রুক্ষেপই নেই। উপরের তলাতে পৌঁছাতে দেখলাম চাতাল সংলগ্ন ঘরটা খুব একটা বড় নয়, তবে চারিদিকে বই দিয়ে ঠাসা।
যেন দেওয়াল আলমারি থেকে বইগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তারপরে আমার নজরে গেল জানলার পাশের কোণার টেবিলটায়। আমি এতক্ষণ খেয়ালই করিনি ওখানে একটা ছেলে মুখ গুজে খসখস করে ডায়েরিতে কি যেন একটা লিখে যাচ্ছে। দেখে মনে হলো আমাদের থেকে একটু বড়ই হবে বয়সে। ঝিমলির দাদাভাই ডাকে ছেলেটি আমাদের দিকে তাকালো। জানি এমন বলা ঠিক না, তবু বলি, ছেলেটিকে কিরকম একটা অদ্ভুত দেখতে মনে হলো। একটা হরলিক্সের কাঁচের চশমা পরে রয়েছে আর চুলটা বাটি ছাঁট দেওয়া। আমার তো ছেলেটাকে দেখেই হাসি পেয়ে গেল, কিন্তু আমি নিজেকে সামলালাম। ছেলেটি ঝিমলিকে আমার দিকে আঙুল দেখিয়ে বলল, এইটাকে। তখন আবার সেই মিষ্টি হাসি হেসে আমার পরিচয় করিয়ে দিয়ে বলল, এর কথাই তো তোকে বলছিলাম দাদা ভাই, এ আমার বেস্ট ফ্রেন্ড তিতলি। ছেলেটা যেন কথাটা শুনে খুব একটা সন্তুষ্ট হলো না, একটু রাগ করা গলায় বলল, আমি তোকে তো বারণ করেছিলাম কাউকে না আনতে এখানে। ও, একটা কথা বলতে ভুলে গেছি। ছেলেটার গলার আওয়াজটাও যেন স্বাভাবিক নয়, কেমন যেন বুড়োদের মতো। ও আমার বেস্ট ফ্রেন্ড, তুই ওকে সব কিছু বলতে পারিস। ঝিমলিও নাছর বান্দা। খানিকটা মুখ বেজার করে ছেলেটি আর কোনো উত্তর না দিয়ে নিজের টেবিলে গিয়ে বসল। তবে বসার আগে আমাদের জন্য দুটো চেয়ার বের করে দিয়েছিল। তারপর আমার দিকে ফিরে বলল, তোকে কিন্তু আমি তুই করেই ডাকবো। তারপর ছেলেটি উঠে এসে এই ঘরের দরজায় ছিটকিনি দিয়ে দিল। তারপর ওর তাকের ভিতরে একটা লুকানো মতো জায়গা থেকে একটা বয়াম এনে হাজির করল। বয়ামের মধ্যে গাঢ় লাল রঙের একটা জেলি জেলি পদার্থ উঁকি মারছে। একটা চামচ নিয়ে যেই মাত্র বয়ামের ঢাকনাটা সে খুলেছে, প্রায় তৎক্ষণাৎই একটা উদ্ভট গন্ধ সারা ঘরময় ছড়িয়ে গেল। আমার মনে আছে একবার আমাদের বাড়িতে একটা ইঁদুর মরেছিল, বুঝতে পারলাম ঠিক সেই রকমই যেন গন্ধটা। আমি সেই গন্ধটা না নিতে পেরে হড়হড় করে ঘরের মধ্যেই বমি করে ফেললাম। প্রায় 3 দিন পরে স্কুলে এসেছি। সেই বিকেলের পর থেকে আমার তীব্র শরীর খারাপ হচ্ছিল, তো আমি আর ঝিমলির ওপর কোনো দোষ চাপাইনি। তাহলে আমার দাদু যে রাগী, তাতে ঝিমলির সাথে মেলামেশা করাই বন্ধ করে দিত। ঝিমলিও ওর বাড়িতে বকা খেত। আমি শুধু বলেছিলাম স্কুল ছুটির পর আলু কাবলি খেয়ে আমার পেট খারাপ হয়েছে। স্কুলে যেতেই আমার দিকে ছুটে আসলো ঝিমলি। এতদিন ফোনও করতে পারিনি। ওর চোখে মুখে চিন্তার ছাপ। আমাকে দেখে বলল, তুই ঠিক আছিস? আমার জন্যই সব হলো। আসলে তুই তো সায়েন্সের অনেক কিছু বই পড়িস, তোর এসবে ইন্টারেস্ট আছে তা আমি জানতাম, তাই তো সেদিন দাদা ভাইয়ের কাছে নিয়ে গেলাম। আসলে ও তো... ওর কথা বলা মাঝখানে থামিয়ে আগে আমি জিজ্ঞাসা করলাম, তুই আগে বলতো ওই শিশির মধ্যে কি ছিল? চারিদিকে একবার দেখে নিয়ে চুপ করে আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, ওটা সিক্রেট, একটা খাওয়ার জিনিস। কথাটা শুনে আর একবার যেন আমার গা গুলিয়ে উঠল। আমি প্রায় চেঁচিয়ে উঠে বললাম, কি বললি? খাবার জিনিস ওটা? পুরো ইঁদুর পচা গন্ধ। আমি আরেকটু হলে মরে যেতাম। ওতে সত্যি কি আছে আমাকে খুলে বলতো। ও হাত নেড়ে আমাকে চুপ করতে বলল। তারপর ইশারা করে বলল, আস্তে আস্তে, তুই বিশ্বাস কর, ওটা একটা খাবার। ওটা অনেকটা চাটনির মতো, কিন্তু ওটা খুললে একটু গন্ধ লাগে। প্রথম আমিও বমি করে ফেলতাম প্রায়, কিন্তু পরের দিকে অভ্যাস হয়ে গিয়েছিল।
এটা আমার দাদা ভাইয়ের বানানো, কিন্তু দাদা ভাই আমাকে কাউকে এটা বলতে বারণ করেছে। আসলে যেটা একবার খাবে সে খাবারটার পুরো পাগল হয়ে যাবে আর বারবার খেতে চাইবে। কিন্তু তুই আমাকে জোর করিস না প্লিজ। তুই তো আমার ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। আমি সত্যিই বলতে পারবো না। এই কথাটার পরে যেন আমার গা গোলানোটা আরো বেড়ে গেল। দুটো সন্দেহ কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। এই মাসি আর দাদা ভাইয়ের কথা ও 2 বছরে আমাকে একবারের জন্যও বলেনি। হঠাৎ করে এরা কোথা থেকে চলে এলো? তারপরই মরা পচা জিনিসটাকে বলছে খাবার। ঝিমলি আদৌ সুস্থ তো? আমার কেন জানি একটা বুকের ভিতরে ভয় হতে শুরু করলো। আমি এই কথাগুলো তো কাউকে বলতেও পারবো না, কারণ ঝিমলি আমার বেস্ট ফ্রেন্ড। তবে আমি বুঝলাম ওকে এবার থেকে এড়িয়ে চলতে হবে। যেমন ভাবা তেমন কাজ। আমি পরের দিন থেকেই ওর সঙ্গে যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করলাম। আমার মনে হয় কিছুটা ও বুঝতে পারল। ও নানাভাবে আমার কাছে ঘেঁষতে চাইল, কিন্তু আমি হেসে হেসেই কায়দা করে ওর থেকে দূরে সরে রইলাম। আমি দেখলাম ওর চোখ কেমন যেন একটা অদ্ভুত রাগে পরিণত হচ্ছে। ও আমার সাথে এরকম করলে আমারও রাগ হয় বই কি, অভিমান হয়, কিন্তু ওর চোখে যা দেখছি সেটা কিছুই স্বাভাবিক নয়। 2-3 দিন যাবৎ আমার আর স্কুলে আসতে ইচ্ছে করছে না। কিন্তু আমি বুঝলাম ঝিমলিকে এভাবে বেশি উপেক্ষা করা যাবে না। নানা কৌশলে ঝিমলি আমাকে মানিয়ে ওর নিজের বাড়িতে আমাকে নিয়ে যেতে প্রায় জোর করেই রাজি করিয়েই ফেলল। ঝিমলির বাবা নেই, শুধু মা থাকেন বাড়িতে। উনি খুব কম কথা বলেন, কিন্তু আমাকে খুবই ভালোবাসেন, মানে ঝিমলি যা বলেছে আমায়। আমি ওদের বাড়ি প্রথমবারই যাচ্ছি। এর আগে ওর মায়ের সাথে একবারই দেখা হয়েছে, শুধু স্কুলেই। কি খবর তিতলি রানী? তোমাদের নাকি ঝগড়া হয়েছে? ওদের বাড়িতে পৌঁছাতেই আমাকে জিজ্ঞেস করলো ওর মা। না গো আন্টি, ওরকম কিছুই না। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য খাবার আনছি বলে ওর মা ভিতরে চলে গেলেন। এতক্ষণ ঝিমলি বেশ হ্যাঁ না করেই জবাব দিচ্ছিল। আমার উপরে ওর অভিমানটা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছিল। ওর মা চলে যেতেই আমার দিকে তাকিয়ে বলল, এ তোর ব্যাপার কি রে? তুই আমাকে তোর বেস্ট ফ্রেন্ড বলিস না? তাহলে তুই আমার থেকে এত সরে আসছিস কেন? তুই জানিস না স্কুলে তুই ছাড়া আমাকে কেউ ভালোবাসে না? এই কথাটাই আমার খুব মায়া হলো। আমার গলাটাও যেন ভিজে এলো। আমি বললাম, তুই আমাকে কি সব সেদিন একটা খাইয়ে দিয়েছিলি, তার জন্য আমার শরীর খারাপ হলো। তারপর বললিও না ওটা কি ছিল। কিছুক্ষণ চুপ করে থাকলো ঝিমলি, তারপর বলল, দেখ, জানানোর হলে তো আমি তোকে জানিয়েই দিতাম, বল। ঠিক আছে, তুই যখন চাইছিস আমি ঠিক বলবো তোকে সময় হলে। ইতিমধ্যেই ওর মা এসে হাজির হয়েছে। দেখলাম দুটো হাতে ধরা পাকোড়ার বাটি। আমি যে পাকোড়া খেতে ভালোবাসি নিশ্চয়ই ঝিমলি বাড়িতে বলেছে। অপূর্ব স্বাদ পাকোড়ার। আন্টি সত্যিই খুব ভালো রান্না করে। আমার খাওয়া শেষ হতেই আমার দিকে তাকিয়ে বলল, কি রে, বললি না তো? কেমন লাগলো? আমি বললাম, হ্যাঁ রে, অসাধারণ। ও প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা ধর, আমি আজকে এমন কিছু একটা তোকে বললাম, সেটা শুনে তুই আমাকে জাজ করবি না তো? আমি জানি আমাদের বন্ধুত্বটা মাত্র 6 মাসের, এর মধ্যেই তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিস, তো আমি তোকে বিশ্বাস করতে পারি তো? আমি জল খেতে খেতে বললাম, হঠাৎ এরকম কেন বলছিস? আমি কি তোর পাশে থাকি না?
সেটা না, তবু ভয় লাগে। আসলে তোকে খুব ভালোবাসি তো। আমি ওকে আশ্বাস দিলাম, বললাম, কিন্তু কিন্তু করা আমার একদম ভালো লাগে না। তুই খুব ভালো করেই জানিস। আমাকে বল তো তোর কি হয়েছে। ও ওর গলার স্বরটা নামিয়ে আবার সেই আগের মতো ফিসফিসিয়ে আমার কানের কাছে এসে বলল, আসলে আমরা ক্যানিবল। আমরা মানে আমি আর দাদা ভাই। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি, আমার ইংরেজি অত ভালো না, তাই ওর কথার মানে বুঝতে পারলাম না। ওকে বললাম, এর মানে কি? তুই জানিস না? না, বল না। এই কথাটার মানে হলো মানুষ খেকো, যে মরা মানুষের মাংস খেতে ভালোবাসে। আমার খুব রাগ হলো এবার। ও জানে আমার খুব ঘেন্না আছে, তার মধ্যে এইমাত্র পাকোড়া খেয়েছি। এখন এইসব বললে পুরোটা বমি করে ওর গায়েই ঢেলে দেব। আমি বললাম, এবার কিন্তু আমি আন্টিকে বলে দেবো তুই এসব কথা বলছিস। এগুলো কীরকমই আর কি, আমার এইসব ফাজলামো একদম ভালো লাগে না, কিন্তু সেটা তুই খুব ভালো মতোই জানিস। ও আমার গায়ে একটা হাত দিয়ে বলল, আমার তোকে এটাই বলার ছিল, এটা সত্যি কথা, কিন্তু তুই আমার মাকে বলিস না প্লিজ। বললে যে আমায় তোকেও মেরে ফেলতে হবে। আমার কেমন একটা ভয় হতে শুরু করেছে। এদিকে সন্ধে 6টা প্রায়। এবার আমাকে এখান থেকে বের হতেই হবে। আমি তাই তাড়াতাড়ি ওর বাড়ি থেকে বেরোনোর জন্য খাট থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু আমার মাথাটা টাল খেয়ে গেল আর আমি ছিটকে গিয়ে পড়লাম মাটিতে। আমার চোখে অন্ধকার লাগছে। ঘরটা এত অন্ধকার কেন? এটা তো আমার বাড়িও না। আমি সম্বিত ফিরে পেতেই জোরে মা বলে চেঁচিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে ঝিমলির গলার আওয়াজ পেলাম। বলল, তুই কি যে করিস না বুঝি না বাবা। তোকে গল্পটা বলেছিলাম আর দুম করে অজ্ঞান হয়ে গেলি। মা, মা কোথায়? আমি তখন বলছি, আরে তোকে দিয়ে আসবো ঠিক সময় মতো, আগে গল্পটা শোন। তো যেটা বলছিলাম, আমরা আগে ধানবাদে থাকতাম, যে ডাক্তারেরা পোস্টমর্টেম করে। আমার বাবা ছিল সেরকমই একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। প্রায় 21-22 বছর ধরে মর্গেই দিনরাত কাটাতো। বাবা বলেছিল প্রথমে পারতো না, কিন্তু পরে যেন অভ্যাস হয়ে গিয়েছিল। বিয়ে হওয়ার পরে আমার বাবা আমার মেসোকেও এই কাজে ঢোকায়। বাবা আর মেসো এক রুমে এক কোয়ার্টারে থাকতো, আর ওরা মর্গে কাজ করত। হঠাৎ করে সেখানে খবর রটলো যে সেখানে থেকে নাকি লাশ চুরি হচ্ছে। খোঁজ খোঁজ খোঁজ, পুলিশ তদন্ত নামে। তারপর একদিন বাবা আর মেসোর কোয়ার্টারের ভেতর থেকে সেসব চুরি হওয়া লাশের কারোর হাত, কারোর পা, কারোর মুখ এসব উদ্ধার করে। আসলে আমার বাবা মেসো দুজনেই একটা অসুখে ভুগছিল। ওই অদ্ভুত গন্ধের মধ্যে থাকতে থাকতে আমার বাবা আর মেসো ক্যানিবাল হয়ে ওঠে। যখন কেউ থাকতো না, আমার বাবা সেই মর্গে গিয়ে মরার দেহের অংশ কেটে নিয়ে আসতো। মেসোর রান্নার হাত ছিল ভালো, ভালো করে রান্না করে সেসব খেত। ওদের ধরার পর চারিদিকে খুব হই হই পড়ে যায়, ওদের উপরে কেস চলে। কিন্তু বাবা সেই সব সইতে না পেরে জেলের মধ্যেই সুইসাইড করে। আর মেসোরও মানসিক অসুস্থতা খুব বাড়াবাড়ি রকমের হয় বলে তাকে মেন্টাল হাসপাতালে পাঠায় ওখানকার পুলিশ। মেসো এখনো ওখানেই রয়েছে। মাসি আর দাদা ভাই দিনগঞ্জেই, মানে এখানেই থাকতো। মা আমি চলে আসি এইখানে নতুন জীবন নিয়ে, কিন্তু জানি না হয়তো এই বিষাক্ত জিন আমার আর দাদা ভাইয়ের মধ্যেও রয়েছে,
তাই একদিন যখন মাসির বাড়ির পোষা খরগোশটা মরল, সেদিন বাড়ির কেউ ছিল না। দাদা ভাইয়ের সাথে আমার বন্ধুত্বটা ছিল চরম। দাদা ভাই আমাকে ডাকলো বাড়িতে, তারপর আমাকে ডেকে বলল, এটার মাংস খাবি? আমার দাদা ভাইয়ের উপর ছিল অন্ধভক্তি। ও যখন বলছে তার মানে নিশ্চয়ই খুব ভালো হবে, টেস্টি কিছু হবে। আমরা সেই মরা খরগোশটার মাংস ছাড়িয়ে একটা রেসিপি প্ল্যান করে রান্না করলাম। আহা কি স্বাদ! তারপর ইঁদুর, টিকটিকি কিছুই বাদ দিইনি। তবে এবার বাবা আর মেসোর মতো মানুষ খেতে চায়। বলে থামলো। আমি যে কি করে এতটা কথা শুনলাম আমি তা নিজেও জানি না। আমার মাথাটা এত ঘুরছে যে আমি থামাতেই পারছি না। আমার কানের পাশেই মাথার রগগুলো যেন চিনচিন করছে। আমি জানি না ও কি করতে চায় আমার সাথে। আমি কাঁদতে কাঁদতে বললাম, ছেড়ে দে না রে আমাকে, আমি তোর কি ক্ষতি করেছি বল? ও বলল, তোকেই সিক্রেটটা বলে দিয়েছি, এবার তোকে যদি ছেড়ে দিই তুই তো আমাদের কথা সবাইকে গিয়ে বলবি। আমার মা আর মাসি কিন্তু জানে না আমার আর দাদা ভাইয়ের এই কাণ্ড। তোর মাংস দিয়েই তো আমরা এর উদ্বোধন করব। খাওয়াবি না বেস্ট ফ্রেন্ডকে তোর মাংস? আমার কিন্তু এই মজা একটুও ভালো লাগছে না। প্লিজ আমাকে ছেড়ে দে, প্লিজ। দেখ, আমি কিন্তু পুলিশে বলে দেব। আমি আরো তারস্বরে কাঁদছি। আরে তুই ভয় পাচ্ছিস কেন? তোর একটুও ব্যথা লাগবে না। তোকে আগে অনেক কটা ঘুমের ওষুধ খাওয়াবো, তারপর তোকে মারবো আর তোর হাত পা কাটবো। আমাকে মারলে তুই বাঁচতে পারবি? তুই কি ভাবছিস পুলিশ তোদের ধরবে না? ব্যবস্থা দাদা ভাই করে রেখেছে। একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল আমি যদি তোর বডিতে ঢেলে দিই সেটা একদম গলে যাবে, তার চিহ্ন মাত্র পাওয়া যাবে না। আমি নাম জানি না, দাদা ভাই জানে। আর বাকি অংশটা তো আমরা খেয়েই নেব, অল্প কিছুটা পড়ে থাকবে। এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। যখন সম্বিত ফিরে পেলাম তখন আমি তীব্র ঠান্ডায়। তারপরের ঘটনা তো একেবারে প্রথমেই আমি বলেছি আপনাদের। আমি তারস্বরে কাঁদছি। আমার বন্ধু আমার হাত কেটে নিয়েছে, তারপর সেই মাংস রান্না করে খাচ্ছে আমারই সামনে। ও ঈশ্বর, আমাকে তুলে নিচ্ছ না কেন? আমি আর পারছি না। ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো, আমি আদৌ বেঁচে আছি তো? ঝিমলি অন্তর্যামী কিনা জানি না, আমার মনের ভাব বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে কিরকম বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে লাগলো। তারপর হাতে তালি দিয়ে তার মাথাটা এধারে ওধারে দোলাতে দোলাতে বলল, নেই নেই, বেঁচে নেই, মেরে ফেলেছি, সবাইকে মেরেছি, আমার মা মাসি সবাই। আমি যে তোকে মেরে ফেলেছি সেটা তো ওরা বুঝতে পেরে গেছিল। ওদের কি বাঁচিয়ে রাখা যায় বল? ওদেরকে অবশ্য দাদা ভাই মেরেছে। কিভাবে মেরেছে সে গল্প আমি জানি না। দাদা ভাই এলে একসাথে ওই গল্প শুনবো, কেমন? আমি বুঝলাম আমি আর বেঁচে নেই। এই রাক্ষসী আমাকে মেরে ফেলেছে। আমার দাদু, মা, বাবা আমাকে ছাড়া তো কিছুই চেনে না। কি কুক্ষণে যে ওর সাথে বন্ধুত্ব করতে গেছিলাম কে জানে।
আমার কান্না পাচ্ছে, খুব কান্না। কেন করলো এরকম? তার মানে আমি যাকে অনুভব করছি এটা আমার আত্মা। খসখস আওয়াজ হলো। বুঝলাম ওর দাদাটাও এসেছে এখানে। কি যেন একটা বস্তা আনার কথা বলছে ওরা। কি জানি কি করবে ওরা। আমার কথা কেউ শুনতে পাবে না, কেউ জানতেও পারবে না কোনোদিনও যে আমি কিভাবে মারা গেলাম। শেষ হলো আমাদের আজকের গল্প। আশা করছি গল্পটি আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনে সাহায্য করেছে। এভাবে নিত্য নতুন অলৌকিক গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন অলৌকিক।